এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। যানজটে আটকা পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। ৬০ দিনে ফল প্রকাশের ঘোষণা উপদেষ্টার। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসামি সাবেক প্রতিমন্ত্রী সহ গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুক কর্মকর্তা। বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের উপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে বিদেশি প্রতিষ্ঠানের, সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এবং জন্ম সনদ পেতে পদে পদে ভোগান্তি, মেলে না দালাল ছাড়া। সরকারি ফি ৫০ টাকা হলেও গুনতে হচ্ছে ১০,০০০ পর্যন্ত, নির্বিকার নগর কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের উৎস বন্ধ করা হয়েছে। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এবার সারা দেশে ৩,৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। রাজধানীর পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে তৎপর ছিল পুলিশের কুইক রেসপন্স টিম। যানজটে আটকা পড়া শিক্ষার্থীকে মোটরসাইকেলে নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে পুলিশকে। এদিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। ২৯,২৮,০০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এসবই চ্যালেঞ্জ, এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ফারুক ভূঁইয়া রবিন এবং খুলনায় আছেন বেলাল হোসেন সজল। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের যে পরীক্ষা, সেটি কিন্তু ইতিমধ্যেই ২ ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ আর মাত্র ১ ঘন্টা শিক্ষার্থীরা কিন্তু আজকের যে পরীক্ষা সেটিতে তারা কিন্তু অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পেয়েছি যে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আসতে শুরু করেন, এবং কেন্দ্রগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ আমি যদি বলি যে কেন্দ্রের চারপাশে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়, এবং অভিভাবকদের অনেকের আসলে ভোগান্তিতেও পড়তে হয় এই যানজটের কারণে। আর এই কেন্দ্র, ঢাকার ভিতরে যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রই কিন্তু ইতোমধ্যে কেন্দ্রের খবর এসেছে, এবং শিক্ষা উপদেষ্টা অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, এখনো পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন ফাঁস সহ কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা, সেই ঘটনার কোনো ধরনের সংবাদ তিনি পাননি। পাশাপাশি তিনি বলেছেন, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁসের আশঙ্কা রয়েছে সেই উৎসগুলো কঠোরভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ফলাফল নিয়ে একটি প্রশ্ন ছিল তার কাছে, যে ফলাফলটি আসলে কখন হতে পারে। তিনি বলছেন যে অন্যান্য সময়ের যে রেওয়াজ রয়েছে, অর্থাৎ ৬০ দিনের মধ্যে ফলাফল হওয়া, ২ মাসের মধ্যেই সেই ফলাফলটি যেন দেওয়া যায়, সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিশেষত শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করবে। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যাই, এবার কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করে ১৩ মে পর্যন্ত কোচিং সেন্টার যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিএমপি সহ অন্যান্য আনুষঙ্গিক যে আইনশৃঙ্খলা বাহিনী, সেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রশ্ন ফাঁস বা তার গুজব সংক্রান্ত কোনো বিষয় যেন কেউ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আর ১ ঘন্টা বাকি আছে, সেই ১ ঘন্টা পরেই হয়তো শিক্ষার্থীরা বের হবেন এবং তা প্রশ্ন নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। শুধু এই কেন্দ্র নয়, ঢাকায় অনেকগুলো কেন্দ্রে আমাদের সহকর্মীরা আছেন। চলে যাচ্ছি উত্তরায়, সেখানে আছেন উত্তরায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।
আমরা রাজধানীর উত্তরার বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখছিলাম এবং সেখানে মোটামুটি আমরা যেটি দেখতে পাচ্ছি বেশ নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যে প্রথম দিনের যে পরীক্ষা আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব কিছু মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং এখন এই মুহূর্তে আমরা আছি যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে আশপাশের বেশ কয়েকটি স্কুলের যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন এবং একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে যেহেতু প্রথম দিন সেখানে কিন্তু যে পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের যে অভিভাবকরা তাদেরও উপস্থিতি কিন্তু যে কেন্দ্রের বাইরে বেশ চোখে পড়ার মতন। যেহেতু প্রথম দিনের পরীক্ষা এই কারণে যারা অভিভাবক রয়েছেন তারা তাদের প্রিয় সন্তানকে নিয়ে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তাদের মধ্যেও যে একটি ভিন্ন একটি যে অনুভূতি কাজ করছে, একদম মানে সন্তানরা একদিকে ভিতরে পরীক্ষা দিচ্ছেন, অন্যদিকে অভিভাবকরা তারা বাইরে অপেক্ষামান রয়েছেন এবং আর ঘণ্টাখানেক পরেই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষা শেষ করে বের হয়ে আসবেন। তো পরীক্ষা সন্তানদের পরীক্ষা আসলে যে কেমন হচ্ছে তা নিয়ে কিন্তু যে অভিভাবকদের মধ্যে একটি যে উদ্বেগ উৎকণ্ঠাও আমরা লক্ষ্য করছি। তো পাশাপাশি যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি মানে বিভিন্ন যে কুইক রেসপন্স টিমের যে তৎপরতা সেটা কিন্তু চোখে পড়ার মতন। আমরা একটু জানার চেষ্টা করব যে খুলনার খবরাখবর সেটি একটু জানবো যে সেখানে এসএসসি পরীক্ষা কেমন চলছে। ইতোমধ্যে 2 ঘন্টা পেরিয়ে গেছে এসএসসি পরীক্ষার শুরুর। কেন্দ্রের ভিতরে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছেন আর বাহিরে উৎকণ্ঠায় অপেক্ষায় অভিভাবকরা। আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আজকের পরীক্ষা। চোখে মুখে তখন স্বস্তির ছায়া দেখা যাবে সবার। আমরা এই মুহূর্তে আছি খুলনার জেলা স্কুলের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হয়েছে এবং অভিভাবকরা কিন্তু তাদের অনেকে ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছেন, অনেকেই আবার তার সন্তানের জন্য পানি এবং খাবার নিয়ে কিন্তু অপেক্ষা করছেন। আপনাদের একটু বলে রাখি যে খুলনায় এবছর 27,597 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং গত বছর কিন্তু এই সংখ্যাটি আরো 2000 বেশি ছিল এবং পরীক্ষা যেন সুষ্ঠু, সুন্দর এবং নকল মুক্ত পরিবেশে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 37টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছে স্মার্টফোন পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে পারবেন না, পাশাপাশি নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা, তাছাড়া প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু যে মেডিকেল টিম সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সব মিলে বলা যায় যে খুলনায় কিন্তু এবছর ভকেশনাল দাখিল এছাড়া যে এসএসসির যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি সকল ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়িয়েই সুষ্ঠু এবং সুন্দরভাবেই কিন্তু খুলনায় এবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ছিল আমার কাছে এসএসসি পরীক্ষার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনাতে, তার আগে ছিলাম রাজধানীর উত্তরা এবং মতিঝিলে। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতি প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। মামলায় বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। এই মুহূর্তে ঢাকার বিশেষ জজ আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, রাজুকের প্লট দুর্নীতির মামলায় দুদকের কয়েকটি মামলায় শেখ হাসিনা সহ সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট 18 জনের বিরুদ্ধে কিছুক্ষণ আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সিনিয়র বিশেষ জজ আদালতের এই আদেশ দেন যেহেতু শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ জয়
সাইমা ওয়াজেদ পুতুল পলাতক আছেন দেশের বাইরে, সেহেতু তাদের নামে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা মামলার আবেদন থেকে যতটুকু জানতে পেরেছি যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাইমা ওয়াজেদ জয় অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে সেখানে 10 কাঠার 6টি প্লট তার নামে বরাদ্দ করা হয় যে, এবং এই বরাদ্দের যেই প্লটের বিষয়টি সেটা তার যে হলফনামা সেই হলফনামাও সেটা উল্লেখ করা ছিল না। আমরা আইনজীবীদের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে রাজুকের প্লট বরাদ্দের নীতি অনুযায়ী ইতিমধ্যে যদি কারো নামে রাজুকের একটি প্লট থাকে সেই ক্ষেত্রে তিনি আর পরবর্তীতে আর কোনো প্লটের আবেদন করতে পারেন না। কিন্তু দুদকের মামলার এজাহারে বলা হয়েছে যে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ইতিমধ্যে ধানমন্ডির সুদাসদনে এবং গুলশানেও অর্থাৎ রাজুকের 2টি প্লট বরাদ্দ থাকার পরেও তিনি পুনরায় পূর্বাচল নতুন শহরে তার নামে 6টি প্লট বরাদ্দ করা হয় এবং সেই বরাদ্দের যেই তথ্য সেই তথ্যটি তার যে হলফনামা সেই হলফনামায়ও সেটা লুকানো হয়। তো সেই জন্য দুদক এই 18 জনকে আসামি করে আদালতে মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতে যেহেতু আসামিরা দেশের বাইরে মূল আসামি শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু পলাতক আছেন সেজন্য তাদের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তো এই দুদকের এই মামলার ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ কোর্টে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়ামের সঙ্গে। বিচারক অসুস্থ থাকায় পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন আদেশ ও সাক্ষ্য গ্রহণ চতুর্থবারের মতো পেছালো। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি ছিল। গেল 13 মার্চ 239 জনের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে নথি জটিলতায় আদেশের তারিখ ইতোমধ্যে 3 দফা পেছানো হয়। এ মামলায় এ পর্যন্ত 287 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর আগে মামলার 834 জন আসামির মধ্যে 178 জন জামিনে মুক্তি পান। বাংলাদেশ সহ বিশ্বের 75টি বেশি দেশের জন্য 90 দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর শুল্ক হার 104% থেকে বাড়িয়ে 125 করার ঘোষণাও দেন তিনি। এদিকে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল 15%, তা বাড়িয়ে 37% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের 50টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় 75টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে এই সময়ে 10% শুল্ক কার্যকর থাকবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান তার ভিত্তিতে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে 125% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিশ্বের যেসব দেশের উপর 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মাত্র 8 মাসে বদলে গেছে বাংলাদেশ, পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে। এমনই মন্তব্য করেছেন 26,000 কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল ও সার কারখানা গড়ে তুলতে চাওয়া মার্কিন কোম্পানি বাংলা ইউএসের প্রধান পরিচালন কর্মকর্তা। একই মত নবায়নযোগ্য জ্বালানি খাতে 12,000 কোটি টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান এফএমও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $116 কোটি মানে 19,200 কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে 300 শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $60 কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এ সব পরিকল্পনাই হয়েছে গেল 5 আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. 1000 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি ইউএসএ ইনভেস্টমেন্ট, প্রায় $1 বিলিয়ন, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হিয়ার। আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয়, যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে। এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী 2 বছরের মধ্যে শিল্প স্থাপন উপযোগী করে গড়ে তোলা হবে 1,500 একর ভূমি। 500 একরে আসবে আন্তর্জাতিক মানের মাস্টার ডেভেলপার। নিশ্চিত করা হবে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন। পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। মিরসরাই ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত 33,000 একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 11,000 একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। 2টি জোন আগামী 2 বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে 500 কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। পাশ নিয়ে দলে দলে বনে ঢুকছেন মোয়ালরা। তবে ঈদের কারণে এবছর কার্যক্রম 1 সপ্তাহ পর শুরু হয়েছে। এদিকে লাভ বাড়াতে সহজ শর্তে সরকারি ঋণের দাবি মোয়ালদের। আর অবৈধভাবে মধু সংগ্রহে রোধে সতর্ক অবস্থানে বন বিভাগ। মমতাজ আহমদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর 1 এপ্রিল সুন্দরবনে মধু আহরণের জন্য অনুমতি দেয়া হলেও এবার ঈদুল ফিতরের কারণে তা 1 সপ্তাহ পেছানো হয়। অনুমতি পেয়ে এখন মোয়ালরা ছুটছেন সুন্দরবনে।
বছরে প্রায় ৩,০০০ মোয়াল অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যায়। আহরণ করা মধু অর্ধেক দামে বিক্রি করতে হয় ঋণ দেয়া মহাজনদের কাছে। খলসি আছে, গরান আছে, আবার আস্তে আস্তে বিভিন্ন ফুলের মধু আসবে। বিশাল বহুত শাক পাওয়া যায়, তাহলে ধরেন 20 মন হয় অনেক সময়। মহাজনেরা কাটে 14,000 15,000 টাকা মন। জঙ্গল যাচ্ছে কুমিরের ভয়, বাঘের ভয়, সন্ত্রাসী ডাকাতের ভয়, এর ভিতর দিয়ে আমরা ইনকাম করি। সরকার আমাদের যদি কিছু ঋণ পাতি দিলি দেখা যায় হাতে মহাজন পায় হাতে 20,000, আর সরকারের নেয় 5,000 কম দিয়ে টাকাটা আমরা উসুল করে তুলি দিলাম পুঁতি খাবে। মধুর দাদন দিছি একটা নৌকার 4,05,000। গত বছর 20,000 টাকা, মনে এবছর ওইরকম 22-23 এরকমই দাঁড়াবে। ভরা মৌসুমে অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক আছে বন বিভাগ। অবৈধভাবে যারা মধু আহরণ করে সেই ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং কঠোরভাবে টহল করা হচ্ছে। বন বিভাগের দেয়া তথ্য মতে সাতক্ষীরা রেঞ্জ থেকে এবছর 1500 কুইন্টাল মধু ও 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। সুন্দরবনে জলদস্যু বাহিনীর হাত থেকে অপহৃত 6 নারী ও জেলে সহ 33 জনকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। জব্দ করা হয়েছে 16টি কাঠের নৌকা। কোস্টগার্ড জানায়, বুধবার সকালে বন অফিস থেকে পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যান ভুক্তভোগীরা। দুপুরে জলদস্যু করিম শরীফ বাহিনী তাদের মুক্তিপণের জন্য অপহরণ করে। জনপ্রতি 10,000 টাকা দাবি করে দস্যুরা। খবর পেয়ে সন্ধ্যায় খড়খড়ি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছুড়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে আস্তানা থেকে অপহৃত 6 নারী ও জেলে সহ 33 জনকে উদ্ধার করা হয়। ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গত 5 ফেব্রুয়ারি রাতে ধামরাইয়ের কেলিয়ায় মেন্স ওয়াশিং নামে একটি কারখানায় ডাকাত দল নিরাপত্তা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীদের হাত পা বেঁধে কারখানার ভেতরে ট্রান্সফরমারে ব্যবহৃত তামার তার ও বেশ কয়েকটি ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রায় 20 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। যানজটে আটকা পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। 60 দিনে ফল প্রকাশের ঘোষণা উপদেষ্টার। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুক কর্মকর্তা। এবং বাংলাদেশ সহ 75টির বেশি দেশের উপর বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।